পাপনের ছত্রছায়ায় কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যে ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করেছেন ইসমাইল হায়দার মল্লিক। মালিকানা আছে ঢাকার ২২ ক্লাবের, কঠোর হওয়ার হুঁশিয়ারি বিসিবির। নারী টি-20 বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ আইসিসির। উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। টাইগ্রাসদের প্রথম ৩ ম্যাচ শারজায়, শেষ ম্যাচ দুবাইয়ে। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশের। অনূর্ধ্ব-20 সাফে ভালো করার সুযোগ দেখছেন ক্যাব্রেরা। চ্যালেঞ্জিং হলেও জিততে চান সাকিব আল হাসানের ভক্তদের জন্য খানিকটা সুখবর। সাকিবের জন্য আইনি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের নামে ওঠা অভিযোগ বা দায়কৃত মামলাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিবের পক্ষে আইনি লড়াইয়ের বার্তা দিয়ে দিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত জাতীয় দলের সাথেই থাকছেন এবং সেই সাথে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাবেক বিসিবি সভাপতি এবং সেই সাথে তার কর্তারা যে সকল জালিয়াতিগুলো করেছিল এবং সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কঠিন পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাণিজ্যে দেশের ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করে দিয়েছেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঘরোয়া লিগের কমপক্ষে ২২টি ক্লাবের মালিকানা তার। ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে রাখতে মল্লিকের ইন্ধনে বাড়ানো হয় তৃতীয় বিভাগ বাছাইয়ের রেজিস্ট্রেশন ফি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বিসিবিও বলছে সমস্যা সমাধানে এবার নেওয়া হবে কঠোর উদ্যোগ। বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। $১০,০০০ থেকে মোটে কয়েক বছরের ব্যবধানে টাকার অঙ্ক বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৫ লাখ। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইয়ের পার্টিসিপেশন মানি কেন বাড়ল, এর নেপথ্যের অনুঘটক কারা, ক্লাব রাজনীতি আর ভোটের জন্য কারাই বা চালছেন কুটচাল, সেই গল্পই শোনাবো আজ। কদিন আগেও দেশের ক্রিকেটে তিনি ছিলেন এক্স ফ্যাক্টর। বিসিবিতে ইসমাইল হায়দার মল্লিকের কথাই শেষ কথা। গেল এক যুগে মল্লিক রাজের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। একটা দুটো নয়, একজনের হাতেই ঢাকার ২২টি ক্লাবের প্রত্যক্ষ মালিকানা। পরোক্ষভাবে সংখ্যাটা আরো বেশি। এই এক ব্যক্তি ধ্বংস করে দিয়েছেন ক্লাব ক্রিকেটের পাইপলাইন। মূলত ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই ক্লাব বাণিজ্য গড়ে তোলেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্তা ইসমাইল হায়দার মল্লিক। তাকে টাকা না দিয়ে ক্লাব নিবন্ধন করতে পারত না কেউই। এ যেন অলিখিত নিয়ম। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার প্রতিটি ক্লাবে এক ভোট, এমন ঘোষণার পর থেকে মল্লিক হয়ে ওঠেন আরো বেপরোয়া। নিজের পছন্দসই ছাড়া যাতে তৃতীয় বিভাগের বাছাই কেউ খেলতে না পারে, সেজন্য পার্টিসিপেশন মানি করেন ৫ লাখ টাকা। সঙ্গে জুড়ে দেন অনেক বাধ্যবাধকতা। ভালো বলতে পারবে ক্রিকেট বোর্ডের পরিচালকরাই যে কেন তারা ক্রিকেটের এই তৃণমূলের পর্যায়ের এই জায়গাটাকে কেন তারা এরকম রেস্ট্রিক্টেড করে রেখেছে। বাইলজে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, যেটা হলো রেজিস্ট্রেশন থাকতে হবে। তো রেজিস্ট্রেশনটা মূলত প্রত্যেকটা একাডেমি থাকে না, কারণ কোথাও কোথাও তারা প্র্যাকটিস করতেছে কোনো স্কুলের মাঠে, কোনো সরকারি প্লেসে। তো সেখানে রেজিস্ট্রেশন পাওয়াটা খুব মূলত অনেক কষ্টকর হয়। ৫ লাখ টাকা এন্ট্রি ফি দেওয়ার পরেও পরবর্তীতে দেখা যায় যে টুর্নামেন্টের টিমটা পরিচালনা করতে আরও অনেক টাকার খরচ করে। তা ৮-১০ লাখ টাকা খরচ করার পরে মূলত এটা কোনো একাডেমির পক্ষে পসিবল হয় না। পাইপলাইনে যে ব্যাপারটা বলতেছেন, সেটা দীর্ঘ করা, অনেক লম্বা লাইন রাখা, সেটার জন্য যেই ধরনের অ্যাকোমোডেশন দরকার বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমরা বোধহয় এখন পর্যন্ত সেটা অ্যাবল না। ২০১২ সালে নাজমুল হাসান পাপন ভারপ্রাপ্ত সভাপতি হলে হঠাৎ করে বিসিবির সর্বেসর্বা হয়ে ওঠেন ইসমাইল হায়দার মল্লিক, যার বিরুদ্ধে আছে নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ। লিগের ৪ বিভাগে ৭৬ ক্লাবের ৫০টির কাউন্সিলরশিপই ছিল তার হাতে। নিয়ম নীতির তোয়াক্কা না করে আম্পায়ারদের ন্যাক্কারজনকভাবে ব্যবহার করে দিনের পর দিন নিজ দলকে জিতিয়েছেন, অন্যদের করেছেন রেলিগেটেড। বর্তমানে দেশের ক্রিকেটের যে খেলোয়াড় শূন্যতা, তার পেছনেও আছে মল্লিকেরই দায়। একমাত্র দায় যখন যাদের কাজ হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করা, তারা যখন ক্রিকেটকে বিজনেস হিসেবে দেখা শুরু করবে, তখন জিনিসটা এমনই হবে। কিন্তু বিজনেস মানেই কিন্তু প্রফিট করার ব্যাপারটা। সো আমার যত বেশি ক্লাব হবে তত আমার প্রফিট বেশি হবে। প্রফিট ইন টার্মস অফ আমার ইলেকশনে জেতাটা আমার অনেক সহজ হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে ক্রিকেট বাদ দিয়ে বাকি সব কিছু হয়েছে। তার ফলশ্রুতিতে যেটা হয় যে ওই ক্যারেক্টারগুলি তৈরি হয় না। টাফ ক্যারেক্টার দরকার। খেলাটা তো শুধু স্কিলের না,
মেন্টাল টাফনেসের খেলা, সেই মেন্টাল টাফ প্লেয়ার্স তৈরি হয় না এরকম পরিবেশে, যেটা দরকার টেস্ট ক্রিকেট খেলার জন্য, যেটা দরকার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হওয়ার জন্য। এখানেই শেষ নয়, বিসিবির গুরুত্বপূর্ণ দুই বিভাগ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান আর বিপিএল এর সদস্য সচিবও ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। গুঞ্জন আছে সেখান থেকেও তিনি সরিয়েছেন কোটি কোটি টাকা। তাই তো সুযোগ সন্ধানী ধূর্ত এই মল্লিকের দ্রুত অপসারণের পাশাপাশি বিচার চান বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠকরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান থাকবেন কিনা তা নিয়ে আজই হতে পারে সিদ্ধান্ত। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তার সঙ্গে সংযোগ পেলে আমরা আবারও তার কাছে যাব এবং তার কাছে জানতে চাইব অ্যাকচুয়ালি আজ সেই সিদ্ধান্তটা হতে যাচ্ছে কিনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নারী বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ শারজায় আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই। উদ্বোধনী দিনই মাঠে নামছে টাইগ্রেসরা, প্রতিপক্ষ স্কটল্যান্ড। 17 আর 18 অক্টোবর সেমি শেষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেগা ফাইনাল 20 অক্টোবর। তবে মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে জ্যোতির দল, যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তান। টেস্ট স্ট্যাটাস কিংবা তারও আগে ভেন্যু হিসেবে বাংলাদেশ বরাবরই আইসিসির কাছে পছন্দের শীর্ষে। শুধু ক্রিকেট প্রেমী জাতি হিসেবেই নয়, আন্তরিকতা কিংবা নিরাপত্তাতেও ঢাকা অনেককেই ছাড়িয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি আর 4 দেশের ট্রাভেল ব্যানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়ে নিতেই হলো নারীদের টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও সত্য থাকছে বিসিবির হাতেই। সংক্ষিপ্ত সংস্করণে নারীদের নবম আসরের পরিবর্তিত ভেন্যু আর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে পরিবর্তন আসেনি পূর্ব নির্ধারিত সূচিতে, অর্থাৎ 3 অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে 20 অক্টোবরই। উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শুধু এই ম্যাচই নয়, টাইগ্রেসদের গ্রুপ পর্বের প্রথম 3 ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাতেই। 5 অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর 10 অক্টোবর জ্যোতি দলের প্রতিপক্ষ ক্যারিবিয়ান নারীরা। একদিন বাদে 12 অক্টোবর টাইগ্রেসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যে ম্যাচের ভেন্যু অবশ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 10 দলের টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে 4 দল জায়গা করে নেবে সেমিফাইনালে। 17 অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম সেমি, পরদিন দ্বিতীয় সেমি শারজা ক্রিকেট স্টেডিয়ামে। দুবাইতেই হবে মেগা ফাইনাল, তারিখ আগেরটাই 20 অক্টোবর। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। 28 অক্টোবর দুবাইয়ের আইসিসি একাডেমির 1 নম্বর মাঠে রাত 8টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার নারীরা। আইসিসি একাডেমির 2 নম্বর মাঠে 30 সেপ্টেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অবশ্যই টুর্নামেন্টের জন্য অনেক আগ থেকেই মাঠের প্রস্তুতি শুরু করেছে হাসান তিলকারত্নের শিষ্যরা। মাহবুব রিমন, সময় সংবাদ। দর্শক, আগেই জানিয়েছি মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাব তার কাছে সাকিবের দ্বিতীয় টেস্টে খেলার বিষয়ে কি সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়ে জানতে। সাব্বির, দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে কিছুক্ষণ আগে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যেমনটা বলছিলাম, সাকিব আল হাসান ইস্যুতে বিসিবিতে আজও সভা বসতে যাচ্ছে, যেটা আসলে আনুষ্ঠানিক বোর্ড সভা বলা যায় না। তবে বিসিবি যারা পরিচালক রয়েছেন, অর্থাৎ নতুন যে সভাপতি ফারুক সহ আসলে বিসিবি পরিচালক যারা আছেন অন্যান্যরা, তারা সবাই আসলে বিসিবিতে বেলা 4টার দিকে হয়তো মিটিংয়ে বসতে যাচ্ছেন এবং সেখানে আসলে সাকিব আল হাসান প্রসঙ্গটাই সব থেকে বেশি গুরুত্ব পাবে। সেখানে আসলে যেমনটা গুঞ্জন রয়েছে, যেমনটা সূত্রের দাবি, সেখানে বলা হচ্ছে সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানকে নিয়েই খেলতে নামে বাংলাদেশ দল। যেমনটা শোনা যাচ্ছিল যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে বিসিবি কী ধরনের অবস্থান নেয় কিংবা এই ক্রিকেটারের এগেনস্টে কোনো পদক্ষেপ ক্রিকেট বোর্ড নেয় কিনা, যেমনটা শোনা যাচ্ছিল, যেমনটা গুঞ্জন চাউর হয়েছিল, আসলে সেই শঙ্কা সত্যি হতে যাচ্ছে না। সাকিব আল হাসান গতকালকে যেমনটা ইসলামাবাদ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেছেন, সেই দলের সঙ্গেই রয়েছেন এবং বিসিবির তরফ থেকেও তার
তার কাছে এখন পর্যন্ত বার্তা চলে গিয়েছে যে তাকে নিয়েই পরবর্তী টেস্টে বাংলাদেশ দল খেলতে নামবে সিরিজে। যেহেতু বাংলাদেশ দল এগিয়ে আছে, দলের সবথেকে বড় ক্রিকেটার অর্থাৎ সবথেকে বড় তারকা ক্রিকেটারকে নিয়েই আসলে বাংলাদেশ দল চাবে যে এই সিরিজটা যেন হাতছাড়া না হয়, এবং সেই হিসেবেই সাকিব আল হাসানকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং সাকিব আল হাসানকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার ওই মামলার কোনো প্রভাব এই ক্রিকেটের উপর পড়বে না, কিংবা বোর্ড আপাতত সেই মামলার বিষয়টি। অবশেষে সাকিব আল হাসানের ভক্তদের জন্য খানিকটা সুখবর। সাকিবের জন্য আইনি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের নামে ওঠা অভিযোগ বা দায়কৃত মামলাকে মিথ্যা মামলা বলেছে অনেকেই। যদি সত্যি তা মিথ্যা হয়ে থাকে তাহলে সাকিব পাশে পাবে বোর্ডকে। সম্প্রতি একজন পোশাক শ্রমিকের প্রাণের পেছনে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয় সাকিবের নাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়, যেখানে 28 নম্বর আসামি এই অলরাউন্ডার। মামলার 28 নম্বর আসামি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, যিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। সাকিব ছাড়াও এই মামলায় আসামি নাজমুল হাসান পাপন, ব্যারিস্টার সাইদুর রহমান সুমন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জুনায়েদ আহমেদ পলকের মতো হেভিওয়েট ব্যক্তিরা। এছাড়াও এই মামলাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনকে এবং অজ্ঞাত আরো 400-500 জনকে আসামি করা হয়েছে। অনেকে মনে করছেন সাকিবকে রাজনৈতিক কারণে এই মামলায় আসামি করা হয়েছে, কারণ তিনি ছিলেন সরকার দলীয় এমপি। মাগুরা 1 আসন থেকে সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। যদিও সরকার পতনের পর সাকিবও অন্য সবার মতো জনরোষের শিকার হন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার দলীয় মন্ত্রী এমপিরাও পালিয়েছেন। সাকিব আগে থেকেই ছিলেন দেশের বাইরে, তিনি আর দেশেই ফেরেননি। সাকিবের সতীর্থরা যখন তার পাশে দাঁড়াচ্ছেন, তখন বিসিবি থেকেও সাকিবের জন্য আইনি লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। বিসিবি সূত্র বিডি ক্রিক টাইমকে জানিয়েছে, যেহেতু সাকিব এই ঘটনায় যুক্ত নন বলে জানা গেছে, তাই যথাসম্ভব তাকে নিরাপদ রাখতে চায় বোর্ড। এই নিয়ে আলোচনাও চলছে বোর্ডের অন্দরমহলে। যদিও আদালত থেকে কোনো নির্দেশনা আসা আগ পর্যন্ত সাকিবের খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই। শেষ পর্যন্ত কি আছে সাকিবের ভাগ্যে তার সময় হলেই বোঝা যাবে। তবে আপাত দৃষ্টিতে বলাই যায়, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে বাধা নেই সাকিবের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের পক্ষে পুরো সাবেক ক্রিকেটাররা এবং সেই সাথে শেষ পর্যন্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদও সেই সকল বার্তাগুলো দিয়ে দিলেন। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের এই মামলাকে কেন্দ্র করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে দিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত সাকিব আল হাসানের উপর থেকে মামলা কিছুটা হলেও হালকা হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।